স্বাগত বিশেষ ৭১ সংযোগে। বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পেরিয়েছে। মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরে রাষ্ট্র বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে? এদেশের গুরুত্বপূর্ণ অর্জন যেমন আছে, তেমনি ব্যর্থতাও আছে। দেশ এগিয়ে যাবার পথে মূল সংকটটা কি তা নিয়েও নানা ধরনের মতামত আছে, পক্ষ বিপক্ষ আছে। সংকট চিহ্নিত করে সমাধানের কথা শুনতে চাই দেশের গুণীজনদের কাছ থেকে। আজকের বিশেষ ৭১ সংযোগে আমাদের মুখোমুখি হয়েছেন মুক্তিযুদ্ধ এবং ইতিহাস গবেষক, লেখক, অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। খানিকটা আলোচনা বা বিতর্কের সৃষ্টি হয় এমন একটা নাম দিয়েছি আমরা এই সাক্ষাৎকার মালার, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের অসুখ। এই নানা দিক নিয়ে আপনার কাছে জানতে চাবো, কিন্তু যেটি আপনি ইতিহাস বিশ্লেষক, ইতিহাসবিদ, সেই হিসাবে প্রথম যে কথাটা আমার মনের মধ্যে সবসময় জাগে, যে আমরা সবসময় দেখেছি ইতিহাস লেখেন যারা বিজয়ী, তারা বিজয়ী পক্ষের কথাই ইতিহাসে উঠে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, যে কোনো বড় বড় রাজরাজাদের কথা দেখি। বাংলাদেশের ইতিহাস বিজয়ী পক্ষের ইতিহাস কি? এই ইতিহাস নিয়ে যে তর্ক, যে বিতর্ক, এখনো প্রশ্ন ছুড়ে ছুড়ে দেওয়া হয়, জনগণের মধ্যে বিভ্রান্তি এবং বিভাজন, আপনি কি? প্রথমে একটা কথা বলে রাখা দরকার, যে আপনি বললেন যে এটা একটা বিশেষ শিরোনাম করেছেন যেটা একটা বিতর্কের সৃষ্টি করতে পারে। এটা নেতিবাচক শিরোনাম তো বটে, কিন্তু বাংলাদেশের অসুখ যদি আমি বলি, এই অসুখ তো আমাদের মতো যারা যেসব দেশ আছে প্রত্যেকেরই কম বেশি আছে। সুতরাং সেটা থাকবেই, ভবিষ্যতেও থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন আছে, বাংলাদেশেও থাকতে পারে। আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত না। অসুখ আছে, নিরাময় হবে। কিন্তু আপনি যে নির্দিষ্ট প্রশ্নটি করেছেন যে ইতিহাসটা কারা লিখবে, এখন আমি যদি এইভাবে বলি যা ঘটেছে সেটাই যদি আমি লিখি, তাহলেও তো সেটা বিজয়ী না হই, মানে বিজয়ী পক্ষ না হই। আমি যদি পরাজিত পক্ষের হয়ে যদি যা ঘটেছে তা লিখি, তাহলে তো বিকৃতির কোনো সুযোগ আসে না। কিন্তু সমস্যাটা হয়ে গেছে রাজনৈতিক কারণে। এটা ঠিক, সাধারণত বিজয়ীরাই লেখে এই কারণে যে তাদের বিজয়ীর ইতিহাস। পরাধীনতা যখন থেকে মুক্তি পায় কোনো দেশ, আমি সেই সংকীর্ণ ইয়েতে বলছি, অর্থে বলছি, তো সেখানে তো বিজয়ীরা লিখবে যারা সংগ্রাম করেছে, যারা শাসক ছিল। তারা যে লেখে না তা না, লিখবে, কিন্তু সেটা তো গ্রহণযোগ্য হয় না, ইতিহাসের ক্ষেত্রেই হয়নি। এখন আমাদের এখানে কি ৭৫-এর আগ পর্যন্ত এই ইতিহাস নিয়ে কোনো বিতর্ক ছিল না, বা যারা এখন বিতর্ক করছেন তারাও কিন্তু তখন বিতর্ক করার সাহস পাননি। তার মানে হচ্ছে রাজনীতি বা শাসন ব্যবস্থাটা কার হাতে ছিল সেটা একটা নির্ণয়ের ব্যাপার। ৭৫-এর পর থেকে এই পর্যন্ত যদি ধরি, তাহলে আমরা দেখব যে বিজয়ের ইতিহাসটা বিকৃত করা হয়েছে, যে কারণে আপনি প্রশ্নটি করেছেন। কেননা পরাজিতরাও তাদের ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, এবং সেটা ছিল বিজয়কে নস্যাৎ করে দেওয়া, বা বিজয় যে হয়েছে সেটাকে ওইভাবে তুলে না ধরা। বিজয় একবার যে হয়েছে সেটা কিন্তু তারা অস্বীকার করছে না। তারা যে কথাটি আপনি ওটা তো পারবে না, এটা তো ফ্যাক্ট। এখন কথা হচ্ছে যে কোনো ছোট ছোট বিষয় যেগুলির কথা আপনি বললেন, সেগুলি নিয়ে তারা একটা বিতর্ক সৃষ্টি করে ওই বিজয়টাকে ম্লান করতে চাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে ৭৫ থেকে এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারা পরাজিত বাহিনী বা পরাজিত শক্তি এবং তাদের দোসর। তাদের যে রাজনীতি সেটা হচ্ছে পাকিস্তান রাজনীতি। আমি পাকিস্তানটা কিন্তু একটা দেশ, একটা প্রত্যয় হিসেবে ব্যবহার করছি। এই প্রত্যয়ের কথা হচ্ছে ধর্মের সাহায্যে মানুষকে পদানত রাখা, এবং চরম রক্ষণশীল অবস্থা, এবং সিভিল কর্তৃত্ব অস্বীকার করা, সামরিক কর্তৃত্ব, এবং অস্ত্রে বা পেশির সাহায্যে দমন করা। বাংলাদেশে ৭৫ থেকে এই পর্যন্ত কিন্তু সেটাই ঘটেছে। এই পর্যন্ত বলতে আপনি কোন? আমি এখনো যদি ঘটছে আপনি বলেন, এখনো তো এই প্রশ্ন আসছে, কয়েকদিন আগেও তো ৩০ লক্ষের কথা বলা হয়েছে। আমি মনে করি কি, জানেন, এগুলি নোংরা বিতর্ক। কারণ সভ্য কোনো দেশে যদি আমি সভ্যতার একটা মাপকাঠি ধরি, এবং রাজনীতি যদি শিক্ষিত রাজনীতি হয়, শিক্ষিত জনের রাজনীতি বলতে আমি বোঝাচ্ছি যে এই ধরনের মতবাদে যারা বিশ্বাসী নয়, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। পৃথিবীর সব দেশেই বিরোধী পক্ষ আছে। একটা কথা বলি, যেমন বিজেপি, একেবারে আদি বিজেপির যদি ধরি, তাদেরই তো নাথুরাম গোডসে তো গান্ধীকে হত্যা করেছে। কিন্তু যে বিজেপি গঠন হয়েছে, যারা তাদেরই উত্তরসূরি, তারা কি কখনো গান্ধীজিকে অস্বীকার করেছে? বা তারা কি রাজঘাটে যায় না শ্রদ্ধা নিবেদন করতে?
বা তারা কি গান্ধীজিকে ভারতের জনক মনে করে না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমাদের এখানে যদি সভ্য, সুশিক্ষিত, শিক্ষিত ইতিহাস চর্চা হয়, তাহলে সেটার বেসিস হতে হবে 1971। যারা এটা অস্বীকার করবে, ধরে নিতে হবে সেটা একটা রাজনৈতিক মতলববাজি। এটার সঙ্গে কিন্তু ইতিহাসের কোনো সম্পর্ক নেই। হলোকাস্ট নিয়ে কথা তুলেছে না, কিন্তু সেটা তো কখনোই হালে পানি পায় না। এবং যাতে আপনারা বলতে পারেন যে যা বিজয়ীদের শর্ত, হ্যাঁ বিজয়ীদের শর্ত হবে, যে কারণে আমরা এখন বলছি যে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন তৈরি করতে হবে। কেননা রাজনীতি দিয়ে রাজনীতিকে প্রতিরোধ করা যায়, কিন্তু যারা ক্ষমতায় তাদের সঙ্গে রাজনীতি করা যায় না। অপরাজনীতির ধারকদের সঙ্গে সুস্থ রাজনীতি মেলে না। সুতরাং তাদেরকে আইনের সাহায্যে নিতে হবে, যদি না আমি শক্তির সাহায্য নেই। আইনের সাহায্য নিতে গেলে তো আইনের প্রতি শ্রদ্ধার একটা বিষয় থাকে। আমাদের বিশেষ করে দীর্ঘ সামরিক শাসন এবং তার আগে পাকিস্তানের সময়ও দীর্ঘদিন, আপনি যেটাকে বলবেন যে পাকিস্তান প্রত্যয়ের সঙ্গেই এই সামরিক তন্ত্রের একটা মানে সরাসরি যুক্ততা ছিল, এবং সেই পাকিস্তানপন্থী শক্তি যখন বাংলাদেশ চালিয়েছে সেখানেও সামরিকতন্ত্রের একটা যুক্ততা ছিল। এই দীর্ঘ সময়ের মধ্য দিয়ে যাত্রার কারণেও এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আইন এবং আইনকে অস্বীকার করা বা তাকে পাশ কাটিয়ে যাওয়া বা তাকে পরবর্তীতে এসে আবার উল্টে দেওয়ার, এই যে একটা ধারাবাহিকভাবে এক ধরনের একটা নেতিবাচক রাজনীতি আমরা দেখেছি, আপনি যদি রাজনীতি বলেন, সেই ক্ষেত্রে এই ধরনের আইন আসলে কতটা দীর্ঘস্থায়ী বা সফল হবে, এটা নিয়ে তো অনেক কথা শোনা যাচ্ছে। না, শোনা গেল। আমি একটা কথা বলেছি, যদি তারা রাজনীতি করত তাহলে রাজনীতি দিয়ে প্রতিরোধ করে যেত। হচ্ছে না, যেমন আমি ভারতের প্রতিবেশী কথা বলি, সেখানে মার্কসিস্টও আছে ত্রিপুরাতে, কংগ্রেসও আছে, মধ্যপন্থী বা লিবারেল, চরম রক্ষণশীল বিজেপিও আছে। তো সেখানে তো রাজনীতি দিয়ে রাজনীতির কথাটা আসছে, পার্লামেন্টে হচ্ছে, সংসদে হচ্ছে, এটাই তো রাজনীতির ধারা হবে। কিন্তু অপরাজনীতি সে আইন মানবে না। কিন্তু যেটা বলা হয় যে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, না রাজনীতি, আমি তো মনে করি বাংলাদেশ সরকার একটা অন্যায় করছে ৭১-এর প্রতি, সেটা হচ্ছে এদেরকে রাজনীতি করতে দাও। আমি এদের কোনো রাজনীতিক স্পেসে বিশ্বাস করি না, যারা ৭১-এর বিরোধী। আপনি অনেক দীর্ঘদিন প্রবাসী ছিলেন, আপনি আমাকে একটু বলেন তো একটা উদাহরণ, গ্রেট ব্রিটেনে নাজি পার্টিকে রাজনীতি করতে দেওয়া হবে কিনা? সেটা যদি আপনি সভ্য মনে করেন, বলেন যে এটা রাজনীতি ঠিকই আছে। আমাদের দেশের, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি জামাত জোট অপরাজনীতি যেটা করছে, ৭১ বিরোধী যেটা রাজনীতি করছে, আমি মনে করি না তারা কোনো ডেমোক্রেটিক স্পেস পাওয়ার যোগ্য। যারা যোগ্য না তাদেরকে কেন ডেমোক্রেটিক স্পেস দেওয়া হবে? আমি তো মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা অন্যায় বললে তো এটা একটা ধৃষ্টতা হবে, তিনি অত্যন্ত সহনীয় একটা স্ট্যান্স নিয়েছেন। এই সহনীয় অবস্থান আপনি যেটাকে বলছেন, তার পাশাপাশি যদি আমি বেশ অনেকগুলো বিষয় আনি, যেমন বিএনপি জামাত জোটকে, মুখে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে বসানো, সংলাপ, ডায়ালগ, তোমরা এক টেবিলে বসো, সেটার চেষ্টা কিন্তু পৃথিবীর বৃহৎ শক্তিগুলো করে যাচ্ছে। আমাদের এখানে যুক্তরাষ্ট্র তার মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা নেয়। আরও বহু বিষয়, সে আপনি পদ্মা সেতু বলেন, ডক্টর ইউনুস বলেন, আমাদের যুদ্ধাপরাধীদের যে বিচার, মানবতা বিরোধী বিচার হচ্ছে, সেটার রায় কার্যকরের ব্যাপারে বলেন, সবগুলো ব্যাপারে দেখা যাচ্ছে যে সরকারের সঙ্গে বা বাংলাদেশের অবস্থানের সঙ্গে এই শক্তিগুলোর একটা মুখোমুখি অবস্থান হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে পাল্টা যে প্রস্তাবটা রাখতে চাই, আরও একটি বিভেদ বা যুদ্ধের জায়গা তৈরি করা কি উচিত হবে? যুদ্ধ তো চলছে, এটা তো আর বিভেদ হবে কি? বিভেদ তো হয়েই গেছে। বঙ্গবন্ধু বাঙালির মতো একটা জাতিকে ৭১ সালে ঐক্যবদ্ধ করেছেন, এটা তো স্বীকার করবেন, নাহলে যুদ্ধটা হতো না। জিয়াউর রহমান জাতিকে বিভক্ত করেছেন, ঐক্যবদ্ধ জাতি থাকলে তো এই প্রশ্ন উঠত না। সুতরাং বিভেদ শুরু থেকে আছে, ৭৫ থেকে আছে, এবং এটা নিরসন করার একমাত্র উপায় হচ্ছে এই অপরাজনীতি নিষিদ্ধ করা। আমি একেবারে সরাসরি বলছি, এটা অনেকে বলতে চান না। দ্বিতীয়ত, আপনি যে পাশ্চাত্যের কথা বলছেন, তাহলে আমাদের যুদ্ধকালীন সময়ে ফিরে যেতে হবে। যুদ্ধকালীন সময়ে আমি অধ্যাপক রহমান সোবহানের আত্মজীবনীটা পড়ছিলাম, যে ৭১ সালে আমেরিকার স্ট্যান্ডটা কী ছিল। ওরা কিন্তু স্মৃতি থেকে ভুলে না, সুপার পাওয়ার, যেমন কোনো শাসক ডিক্টেটর, তাকে কেউ কখনো আলোচনা মানে কি বলে যে তার স্বার্থ শোনেনি, সেটা কিন্তু সে কখনো ভোলে না। আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল, পাশ্চাত্য আমেরিকার অনুগামী, সুতরাং তারা কিন্তু এধারে কথা বলবে, বলে না, কিন্তু সেই সময়কার বাধা দেয়। হ্যাঁ, না কিছু জিনিস তো পরিবর্তন হয়েছে। যেমন ধরেন, এখন তো তারা বিশেষ করে এই অতি পুঁজিবাদী সময়ে ভারতের বন্ধু
যুক্তরাষ্ট্র মানে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হয়তো পাকিস্তানের আরো বেশি বন্ধু এখন। না, শক্তির একটা প্রশ্ন আছে। দক্ষিণ এশিয়ায় তাদেরকে যদি কিছু, তার দক্ষিণ এশিয়ায় মেনে নিয়েছে ভারতকে চটিয়ে বা ভারতকে পাশ কাটিয়ে তারা কোনো কিছু করতে পারবে না। দক্ষিণ এশিয়ায় বার্মা পর্যন্ত যদি আমি অন্তর্ভুক্ত করি, এখানে কিন্তু ভারতের প্রভাব অত্যন্ত বেশি অর্থনৈতিক। সেখান থেকে যুক্তরাষ্ট্র একটা বাস্তব সিদ্ধান্ত নিচ্ছে যে ভারতকে পাশ কাটিয়ে তারা কোনো কিছু করবে না। আপনি একটা লক্ষ্য করবেন, যারা বাংলাদেশের বিরোধিতা করেছেন প্রধানত যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলি যেভাবে গত নির্বাচনে বিরোধিতা করেছে, ভারত বলেন, মস্কো বলেন, চীন বলেন, তারা কিন্তু তেমনভাবে করেনি। চীন যদিও কিন্তু বিরোধিতা করেছিল, কিন্তু একটা পর্যায়ে কিন্তু চীন বলেছিল যে একটা আলোচনায় বসা উচিত। তারপরে আমি বলবো যে অত মানে প্রকাশ্যভাবে কিন্তু বিরোধী করেছিল তাদের পিংপং ডিপ্লোমেসির কারণে। আমেরিকা ছিল একমাত্র, তা সেই স্মৃতি যেটা প্রশাসনে রক্ষিত আছে সেটা তো তারা ভুলতে পারে না। এবং তারা মনে করে, যেমন আপনি ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কথা বলছে, তারা কিন্তু যত কথাই ডেমোক্রেসির কথা বলুক, আমেরিকা যা বলবে সেটাকে মানতে হবে, এই ধরনের কিন্তু একটা দৃষ্টিভঙ্গি তাদের আছে, যেটা হয়তো আপনি কি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প যা বলেন মূলত আমেরিকার প্রশাসন যখন বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখে সেটাই তাদের মানে তাদের মাথায় কিন্তু কাজ করে? আমেরিকা এক নম্বর, সেই আমেরিকাকে যদি বাংলাদেশ চ্যালেঞ্জ করে, এটা তো সহজ। আপনি তো বাম রাজনীতি করেছেন দীর্ঘদিন, আপনি ডাকসুর সম্পাদকও ছিলেন, আপনার কাছ থেকে তো এই ধরনের মনোভাব মানে এটাই তো আপনার কাছে স্বাভাবিক, আপনার ওয়ার্ল্ড ভিউটাই তো হলো যাকে বলে মার্কিন স্বার্থ বিরোধী। আপনি কি এক ধরনের একটা চশমার ভেতর দিয়ে দেখছেন? না, তাহলে তো আমি হয়তো রুশপন্থী হতাম বা চীনপন্থী হতাম, সেটা না। আমি বলছি যে বাস্তব রাজনীতিতে বা বাস্তব বিশ্ব পরিস্থিতিতে বিষয়টা কি, এখন তো মার্কেট ইকোনমি যেটা বলে সেটার বাইরে আমরা যেতে পারছি না। আমরা মানে যেটাকে বিশ্ব বা গোলকায়ন বলে সেটার সঙ্গে যুক্ত, সেই যুক্তের নেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা তো অস্বীকার করা যাবে না, চীনও সেখানে কিন্তু পৌঁছতে পারেনি। সুতরাং যুক্তরাষ্ট্রকে কেউ কোনো বিষয়ে না করবে, বাংলাদেশের মতো একটা শক্তি, সেটা গ্রহণযোগ্য না। চীন করলে সেটা গ্রহণযোগ্য, কেননা চীনের পাল্টা আঘাত আনার ক্ষমতা তৈরি হয়েছে। এমনকি ভারতকেও তারা সমীহ করে চলবে, কিন্তু বাংলাদেশকে তো করবে না। সেই বাংলাদেশ যখন অস্বীকার করে বিভিন্ন ক্ষেত্রে, সেটা তাদের জন্য একটা গাত্রদাহের ব্যাপার হয়ে যায়। এবং আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প কেন, হিলারি ক্লিন্টনও যদি আসে, তাদের এই ধরনের পলিসি অন্তর্নিহিত যে বিষয়টি আছে সেটা কিন্তু খুব একটা বদলাবে না। সেক্ষেত্রে আপনি যে আরও এই যে স্বাধীনতা বিরোধী পক্ষকে, এবং আপনি নাম ধরে বলছেন বিএনপি জামাত জোটকে রাজনৈতিক অবস্থার বাইরে রাখা, সেখানে বিদেশি বিরোধিতার পাশাপাশি তাদের বিভিন্ন ঐতিহাসিক কারণে বাংলাদেশেও তো একটা বিরাট সমর্থক গোষ্ঠী আছে, শতকরা 30% হতে পারে, হ্যাঁ, বা আরও কোনো হিসেবে ধরেন আরও বেশিও হতে পারে। তো তাহলে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তারা কি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যেখানে যে তাদের মানে তাদের সমর্থক বা তাদের ভোটদাতা নন, কিন্তু বাংলাদেশেরই জনগণের একটা 30% আপনার হিসেবে যদি ধরি, তাদের একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া, এটা কি কোনো সরকার? এটা বঙ্গবন্ধুর মতো ব্যক্তি থাকলে সেটা করা সম্ভব ছিল না। সম্ভব হলে তার জন্য চরম মূল্য দিতে হয়েছে নিশ্চয়ই। না, কিন্তু সেই সাহসটা থাকলে সেটা করা দরকার। আমার কথা সাহস হচ্ছে এক জিনিস, কিন্তু অপসাহস বা দুঃসাহস। এখন যেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ আমি এটা বলতে পারি, যেহেতু আমি ভোটের আকাঙ্ক্ষী নই, কিন্তু যিনি সরকারে থাকেন তাকে হয়তো অনেক কিছু বিচার করতে হতে পারে। কিন্তু তিনি যদি মনে করেন এই ভোটার যে 40, আমি যদি 30% ধরি, সেটা 10% পৌঁছে গেছে, তাহলে কিন্তু সেটা তারা করবেন। যুদ্ধাপরাধীর যে বিচারের বিষয়টা আমরা শুরু করেছি, 72 বাদ দিলাম, 75 বাদ দিলাম, 90 সাল থেকে যদি ধরেন আমরা করেছি, কেউ কেউ মনে করেছে এই দেশে যুদ্ধাপরাধী বিচার হবে। এবং আওয়ামী লীগের মধ্যেও কিন্তু এটা নিয়ে একটা নেতিবাচক মনোভাব ছিল, যদিও এখন বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু সবসময় নির্মূল কমিটির আন্দোলনকে সবসময় সহায়তা করেছেন, কিন্তু তার তো একটা দল চালাতে হয়, সেই দলে ডান বাম রক্ষণশীল অনেক কিছু আছে। এমনকি 96 সালে ক্ষমতা এসেও কিন্তু তারা করতে পারেননি, কেননা তখনও তাদের মনে হয়েছে যে বিরোধী শক্তি প্রবল। আরো বেশি ব্যান্ডেড পাওয়ার পর কিন্তু তখন আর কারো কথা তিনি শোনেননি। আমি এই বিষয়টির সাথে আপনার বিএনপি জামাত রাজনীতির বিষয়ে আসছি, একটা বিরতির পর আমরা ফিরে আসছি। আলোচনা হচ্ছে অধ্যাপক ডক্টর মুনতাসির মামুনের সাথে।
আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ৭১ বিশেষ সংযোগে। আপনার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই যে আপনি মনে হয় আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন, বা সেটি হলো যে আপনি বললেন যে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে ৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তারা সেটি বাস্তবায়ন করতে পারেননি, কারণ সেই ব্যাপারে যথেষ্ট পরিমাণে ম্যান্ডেট বা জনসমর্থন আছে বলে তারা নিশ্চিত হতে পারেননি। কিন্তু পরবর্তীতে সেরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে ২০০৮ সালের পরে, এবং তখন তারা সেটা শুরু করে প্রচুর জাতীয় আন্তর্জাতিক বাধার মধ্যেও এখন আমরা দেখছি যে সেটি বাস্তবায়ন হচ্ছে। এই একই কথা কি সত্যি মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতিকে রাজনৈতিক স্পেস থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, যে যথেষ্ট পরিমাণে জনসমর্থন বা এই প্রজেক্টটার ব্যাপারে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার ম্যান্ডেট এখনো পর্যন্ত তৈরি হয়নি, সেই কারণে তারা করতে পারছেন না? সরকারের বিষয়টা তারা বুঝবেন, আমি তো সেটাকে আমি বাইরের লোক হিসেবে আমি বলতে পারি। হ্যাঁ, আমার তো আর ওই দায়টি নেই। আমি একজন হয়তো বিশুদ্ধ একটা কথা বলতে পারি, আদর্শবাদী, কিন্তু যারা ক্ষমতায় থাকেন তাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে। তারপরেও আমি একটা কথা বলছি, যেটার উদাহরণ আমি দিলাম, যে আমাদের প্রায় ৩০ বছর লেগেছে যুদ্ধাপরাধী বিচার করতে। আপনারা জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী যেদিন ফাঁসির কথা, সেদিনও মানুষ বিশ্বাস করে না যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে। অর্থাৎ একটা মাইন্ডসেট তৈরি করেছে ৩০ বছরে। এখানে আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষের দল হেরে গেছে। কিভাবে আমি বলি, মাইন্ডসেটটা তৈরি হয়েছে যে এস্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলি, এবং কি যারা বলয় যেটা, এবং এটা সরকারের মধ্যেও আছে, একটা খুব রক্ষণশীল এবং একটা ধর্মভিত্তিক একটা বিষয় কিন্তু ঢুকে গেছে। এটা কিন্তু আমরা অনেকে এড়িয়েছি। আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় আমি ঘুরি নিয়ত, এবং এটা আমাদের ৭১-এ আমরা এড়িয়ে যাই না, আপনি বলুন। না, আমি বলছি যে এড়িয়ে না, আমরা বুঝতে পারি না এখানে বসে বাংলাদেশে কিন্তু অনেক কিছু বদলে যাচ্ছে এবং যুদ্ধটা কিন্তু আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমি একটু সরে যাচ্ছি প্রসঙ্গ থেকে, তবু আমি বলি অর্থনৈতিক ক্ষেত্রে যে অগ্রগতি, এটা তো বাংলাদেশ কখনো কল্পনা করেনি। এই অগ্রগতি যেভাবে হচ্ছে তার সঙ্গে ধর্মও কিন্তু সেভাবে বাড়ছে। তাহলে আমার প্রশ্ন, আমি কি অবশেষে সৌদি আরবের মতো একটা হয়ে যাব, ধর্মরাষ্ট্র হয়ে যাব? আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, যে যদি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকতেন এবং তার দৃঢ়তা না থাকত, তাহলে কিন্তু আমাদের এই ইসলামীকরণ রোধ করা সম্ভব হতো না। এখন যে কোনো উপজেলায় আপনি যাবেন, অর্থের একটা ছাপ দেখবেন, তার সঙ্গে ধর্মেরও একটা ছাপ দেখবেন। এটি কি একটি স্বাভাবিক? না, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। কেননা মধ্যপ্রাচ্যে এত মানুষ গেছে আমাদের, তাদের রীতিনীতি অনুকরণ করে আসছে। মিডিয়া থেকে শুরু করে আমি যেটা বললাম, ক্ষমতার বলয়ে সবাই কিন্তু ধর্মের দিকে ঝোঁক দিচ্ছে। আপনি আমাকে একটা কথা বলেন, ১৯৭২-৭৫ আপনি কি খবরের কাগজে প্রতি শুক্রবারে ধর্মের উপরে একটা পৃষ্ঠা দেখেছেন? আপনি কি মিডিয়াতে দেখেছেন যে আজানের ধ্বনি শোনানো হচ্ছে, বা মিডিয়াতে ধর্ম বিষয়ক শুক্রবারে একটা প্রোগ্রাম আপনি দেখেছেন, রমজান মাসে দেখেছেন? এগুলো প্রত্যেকটাই কিন্তু এফেক্ট করে, প্রভাব করে, এবং যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে সেটা ভাঙার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের যে মানসিক ভাবনার জগতে আধিপত্য বিস্তার করা দরকার ছিল, সেটা কিন্তু তারা পারেনি। আমি একটা উদাহরণ দিচ্ছি, মুক্তিযুদ্ধের ইতিহাস, যেটা আমাদের ইতিহাস। আমি গত ২০ বছর চেষ্টা করেছি, এবং এই মন্ত্রী সচিব প্রত্যেকের কাছে দেন দরবার করেছি, যে প্রত্যেক স্তরে ১০০ নম্বরের একটা কোর্স থাকা উচিত এটার জন্য বিশ্ববিদ্যালয়ে। আপনি বুয়েটে কারা আসছে, বুয়েটে আপনার দেখলে বোঝা যায় যে আপনার পাশ করছে, জাতীয় জীবনে ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপরে তবলিগ বেটার করছে। আমি সেটা খারাপ কিছু বলছি না, কিন্তু আমি বলছি যে কেন এরকম হচ্ছে। এটার বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধ সম্পর্কে একেবারে একটা অজানা, দেশ সম্পর্কে আপনি একটা শিক্ষিত জনগোষ্ঠীকে বাদ রাখছেন। আমি কিন্তু সরকারের কোনো নীতি নির্ধারককে আমি এটাতে কনভিন্স করতে পারিনি। একমাত্র আমি যখন পার্লামেন্টারি কমিটিতে গেছি ইতিহাস পড়ানো, যেটা অবাক পড়বে যে পৃথিবীতে বোধহয় একমাত্র বলতে গেলে বলতে হয়, একটা হাসির ব্যাপার, পার্লামেন্টারি কমিটিতে আমি গেছি যে বাংলাদেশের ইতিহাস পড়ানো হোক। সেখানে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের সবাই ছিলেন। তারা বললেন যে এটা কী ব্যাপার, এটা পড়ানো হয় না, তারা জানতেন না। আমি বলি, তাহলে আপনারা কিসের আইন প্রণীত হচ্ছেন, আপনি জানবেন না যে কি পড়ানো হচ্ছে না হচ্ছে? তখন তারা বললেন যে এটা পড়াতে হবে, কিন্তু তারা পরামর্শ দিতে পারেন, কিছু পারেন না। শিক্ষামন্ত্রী ছিলেন, তৎকালীন শিক্ষা সচিব কমিটিতে ছিলেন। তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন যেটা করেছেন, উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যত কলেজ আছে অনার্স এবং ডিগ্রি পর্যায়ে ১০০ নম্বরের জাতীয় ইতিহাসটা পাঠ্য করেছেন। এটা ফল আপনি পাবেন ৫ বছর পরে,
যদি আমরা হিসেব করি যে প্রায় 50 থেকে 60 লক্ষ ছাত্র বেরিয়ে আসবে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে, তখন কিন্তু একটা মানুষ জগতে আধিপত্য বিস্তার হবে। কিন্তু তার আগে তো আচ্ছা, একাধিক এখন তার আগে আপনি যেটা প্রজন্ম বলছেন, বেরিয়ে গেছেন, হ্যাঁ। এখন যদি আমরা রাজনীতিটা আগের থেকে, অপরাজনীতির সমর্থকদের সংখ্যা কিন্তু কমছে, কিন্তু তারা ক্ষমতাধর, অর্থের ব্যাপার আছে। এতদিন পর্যন্ত আমরা ইসলামী ব্যাংকের কথা বলেছি অর্থ পাচার করে, কোনো কাজ হয়নি। আজকে খালি দেখলাম যে দুদক তাদের ডেকে পাঠিয়েছে। এই যে ব্যাপারগুলি, যে তাদের ক্ষমতার দুর্গগুলিতে যখন আস্তে আস্তে হানা দেওয়া শুরু হবে, এবং যদি মানসিক আধিপত্য একটা আমরা বিচার করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় এই অপরাজনীতি বন্ধ হবে। তবে আপনি যে ব্যাপক মানে ধর্মীয় বিষয়গুলো যে সব জায়গায় ঢুকে যাচ্ছে এবং তার যে প্রভাব আপনি দেখতে পাচ্ছেন, আপনি যেই সময়ের সাথে তুলনা দিলেন 70-এর দশকের সাথে, তখন আপনি যেই রাজনীতি করতেন, মানে বাংলা তখন পৃথিবীতে যেটাকে বলে অপশন বা চয়েস ছিল, আপনি ডান বাম ধর্মভিত্তিক রাজনীতিটা তখন অত শক্তিশালী না। কিন্তু এই মুহূর্তে তো এটা বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে এটা একটা প্রচণ্ড আকর্ষণীয় একটা প্রবল শক্তিতে পরিণত হচ্ছে। তো সেখানে তাহলে আমাকে আগের কথায় ফিরে যেতে হবে। সেখানে শুধু বাংলাদেশ একা তো সেটা থেকে আলাদা থাকতে তাহলে পারবে আমাকে না। আগের কথায় ফিরে যেতে হবে যে পুঁজিতন্ত্র এটা মুক্তি দেবে না। আমরা যেটা বলেছি সমাজতন্ত্রের মুক্তি দেবে। বাম তো অন্তর্নিহিত হয়ে গেছে, কিন্তু ওই তত্ত্বটা তো অস্বীকার করা যাচ্ছে না। বাস্তব কারণে সেটা নেই, কিন্তু মার্কেট ইকোনমি বা চরম পুঁজিবাদ কি আমাদেরকে এটা থেকে মুক্তি দিতে পারছে? আমরা তো ভেবেছিলাম হয়তো মুক্তি দিতে পারবে লিবারেলিজম হলে। পারবে তো নাই, বরং আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন কিনা যে এই চরম পুঁজিবাদের এই যে আধিপত্য, সেটার সাথে সাথে একটা ধর্মভিত্তিক চিন্তা চেতনা বা এমনকি রাষ্ট্র গঠনের চেষ্টা, এটা মানে হাত ধরাধরি করেই আগায়, সেটাই হয়তো না, সেটা ওরকম কিন্তু ছিল না। কিন্তু এখন আমার কথা হচ্ছে, তাহলে পুঁজিবাদও ফেল করছে ওই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য। আবার আরেকটা জিনিস আছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বিশেষভাবে প্রযোজ্য, যে আমরা এত গর্ব করি আমাদের রিজার্ভ নিয়ে, হ্যাঁ, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমাদের বিদেশ থেকে পাঠানো। এখন আমি মধ্যপ্রাচ্যে লোক পাঠাবো, মধ্যপ্রাচ্য থেকে আমি টাকা আনবো, মধ্যপ্রাচ্যের কোনো ছাপ প্রভাব আমার দেশে আমার মানুষের উপর পড়বে না, এটাই বা আমরা ভাবি কি করে? করতে তো বাধ্য। এটা হচ্ছে কি সব যেটাকে বলে ঝোঁকের ব্যাপার। এখন ঝোঁকটা হয়েছে যে আমাকে জিডিপি বাড়াতে হবে। আমি সবসময় বলছি লিখেছি, আমি বলেছি জিডিপি অবশ্যই বাড়াতে হবে এবং বৃদ্ধি পাচ্ছে, এবং খালি এটা রেমিটেন্সের উপরে ভিত্তি করে জিডিপি বাড়ালে চলবে না, আমাদের কিছু বাস্তব ভিত্তি থাকতে হবে। এবং আমার মনে হয় যে এখন শিল্প এবং কৃষিতে জিডিপি বৃদ্ধি পাবে। এটাও কিন্তু অনেক দেশের রেমিটেন্সের একটা প্রধান। কিন্তু আমি যেটা বলছি, সংস্কৃতির জিডিপি যদি সঙ্গে সঙ্গে না বাড়ান, আরেক শিল্প, তাহলে এটা হবে না। 70 দশকের কথা ধরলেন, 70 দশকে এই আন্দোলন সম্ভব হয়েছে কেন? 60 থেকে 70 দশক একটা গোলকায়নের ব্যাপার ছিল, কালচারের বদল হচ্ছে, সবকিছু আছে, লিবারেলিজম পাচ্ছে। সেই সময় কিন্তু সংস্কৃতির যে বিকাশ, সেটা কিন্তু আমি তার পরবর্তীকালে এখনো আমি দেখি না। আমরা সবসময় বলেছি, ব্যক্তিগতভাবে আমি গেছি মুক্তিযুদ্ধ মন্ত্রী, ধর্মমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমি মনে করি তাদের সমন্বয়ে একটা জাতীয় নীতি হওয়া দরকার। সংস্কৃতির জিডিপি কীভাবে বাড়াবো? যখন সংস্কৃতির জিডিপি, আমি দেশীয় সংস্কৃতি বলছি, মুক্তিযুদ্ধের সংস্কৃতি কথা বলছি, যখন আমি মানে সেটা চর্চা এবং বিকাশ, সেটা যখন অর্থনীতির সঙ্গে হবে, তখন কিন্তু ব্যাপক একটা পরিবর্তন হবে। দেখেন রবীন্দ্রসঙ্গীতে এই প্রসঙ্গটা নিয়ে আমি আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছে শুনতে চাই। আমি নিশ্চয়ই করে জানি আমাদের দর্শকও শুনতে চান। ফিরে আসছি একটি বিরতির পর। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। শেষ ভাগে চলে এসেছি অনুষ্ঠানের। মুনতাসির মামুন, আপনার কাছে এই সংস্কৃতি চর্চা এবং আপনি যেটাকে বললেন একটা সুন্দর নতুন জিনিস, সংস্কৃতি জিডিপিটা বৃদ্ধি করতে হবে, এটা আরেকটু বিস্তারিতভাবে আমাদেরকে বলুন। আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলি, খুব সংক্ষেপে বলবো। রবীন্দ্রনাথ বন্ধ করে দেওয়া হলো, কিন্তু আপনি জানেন তখন মফস্বল থেকে শুরু করে সারা দেশে কিন্তু, এটা আপনি 60 এবং 60 আপনার বাসায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, তাই না? আপনারও শেখাচ্ছে না, আমাদের ছেলেমেয়েরাও। অর্থাৎ 1 বছর একটা জীবন চর্যার বিষয় ছিল। 75 পর থেকে এটা কিন্তু কেটে দেওয়া হলো। তারপরে নানাভাবে সংস্কৃতির ব্যাপারটা কিন্তু গুটিয়ে 72 সালে ডাকসু
শেখ কামাল থেকে শুরু করে সবাই নাটক করছে, একটা নাটকের আমি বলবো যে বিপ্লব হয়ে গেল। এখন যেটা হয়েছে, কেন 4টি মন্ত্রণালয়ের কথা আমি বললাম, একটা উদাহরণ দিই, শিক্ষা। আপনি ক্লাস 1-এর ছেলেকে যদি 8টা বই দিতে হয়, যেটা বারবার প্রাইম মিনিস্টার বলছে উচিত না, এটা তো শিক্ষামন্ত্রীর নজর দেওয়া উচিত। তাদের বোঝাটা কমান। আগে প্রতিটি স্কুলে লাইব্রেরি থেকে সংস্কৃতি চর্চাটা মাস্ট ছিল, মাস্ট। আপনি তাদেরকে সেই সময়টা দেন, তাহলে কিন্তু কোচিং সার্ভিসও বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত ধর্ম মন্ত্রণালয়। আমি কয়েকদিন আগে মিশর গিয়েছিলাম, সেখানে ইমামদেরকে রেজিস্ট্রি করতে হয় এবং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় শুক্রবারে কি বলবে। যদি কেউ তার বিপরীত করে, তার লাইসেন্স বাতিল হচ্ছে এবং তাকে সম্মুখীন হতে হচ্ছে জিজ্ঞাসার। ধর্ম মন্ত্রণালয় কিন্তু এই কাজগুলি করতে পারে, কারণ প্রত্যেকটি মসজিদে তো এই বিরোধী লোকগুলি আছে বলছে। তবে সেখানে আবার মিশরের মতো একটা না না অগণতান্ত্রিক হবে না, সরকার সেটা হবে হতে না, দরকার এত ভয় করলে তো হবে না। সংস্কৃতি ক্ষেত্রে আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ে সবচেয়ে কম টাকা দেওয়া হয়, মানে এটা রাখা হয়েছে নামে মাত্র, রাখতে হয় সেই জন্য। এবং এখানকার মন্ত্রী সবচেয়ে অসহায়, তিনি কোথাও বোধহয় সাহায্য পান না, তাকে কেউ বোধহয় খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু কথা হচ্ছে, আজকে যদি একটা টাকা দেওয়া হতো যে প্রত্যেকটি উপজেলা থেকে, জেলা থেকে আমি এই বরাদ্দ দিলাম, শিল্পকলা, চিত্রকলা, সঙ্গীত চর্চা হবে এবং এইসব প্রতিষ্ঠানগুলিকে আপনি তুলে ধরা হবে, আপনি অবাক হবেন যে এখানে কি আপনাদের কি একটা হয় যেন, ওই যে হে ফেস্টিভ্যাল না কি জাতীয় হয়, আগে ছিল হে ফেস্টিভ্যাল, এখন এবারে যেটা, দেখলাম সেটা হলে আপনি ঢাকা 1 ট্রিবিউন। কোটি টাকা বরাদ্দ পান। মসলিনের ব্যাপার হলে 1 কোটি টাকা বরাদ্দ পান। আপনার আর্ট ফোরাম হলে, বিদেশি হলে যুক্ত হলে 1 কোটি ফোরাম পান। আমি একটা 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর করেছি খুলনায়, 3 বছর যাবৎ দাঁড়ে দাঁড়ে চাঁদা চাই, বিভিন্ন জনের কাছে চাই, আমি গণহত্যা ইন্ডেক্স বের করছি, আমি কোনো সাহায্য পাইনি। আমি একটি বাড়ি ছিলাম, আমলাতন্ত্র প্রত্যেক জায়গায় আমাকে বাধা দিয়েছে। পরে আমি ছাল ছেড়ে দিলাম, কিন্তু যখন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে ফাইলটি, আমি তো তার সঙ্গে দেখা করার সুযোগও নেই, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিলেন। এখন প্রত্যেক জায়গায় কি আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, তার শরণাপন্ন হব? আমি বলতে চাচ্ছি প্রত্যেক জায়গায় এই বাধাগুলির সৃষ্টি হয়েছে, এটা অতিক্রম করতে হলে একা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়, তাকেও বিকেন্দ্রীকরণ করতে হবে। কিন্তু যাদের হাতে তিনি ন্যস্ত করছেন, তাদেরও এটা ব্যাপার একটা জোরালো থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, ছাত্রলীগ সবচেয়ে বড় সংগঠন বা আওয়ামী লীগ এখন, কিন্তু সরকার আর দল কেন মিশে যাবে? দল এই সাংস্কৃতিক উন্নয়নে কাজ করবে, 70-এ করেছে তো, তাই না? 70-এ তারা নাটক করেনি। কিন্তু মানে এখন যারা আওয়ামী লীগ করছেন, তাদের কাছে সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব কি কেউ আশা করছেন? মানে এখানে আজকাল তো রাজনীতিতে যারা অংশ নিচ্ছেন, তাদের প্রতি মুক্তিযুদ্ধের পক্ষের প্রশ্ন তৈরি হয়েছে। সংস্কৃতিতে প্রাধান্য বিস্তার করে আছে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাদেরকে সরকার যদি একটু পৃষ্ঠপোষকতা দেয়, গুরুত্ব দেয়, উপযুক্ত জায়গায় উপযুক্ত লোক বসায়, তাহলে কিন্তু পরিস্থিতি বদলে যেতে বাধ্য। আপনি বিদেশি সংযোগে কিছু করলে তাকে, ওই যে আমাদের ঝোঁকটা বেড়েছে জিডিপি বাইরে দেখানো, যে আমার রেপিডেন্স বেড়েছে, আমার এটা বেড়েছে, কিন্তু মূল বিষয়ে সংস্কৃতিকে জীবনচর্যার অঙ্গীভূত করতে না পারলে, আমি সংস্কৃতি বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধ সৃষ্ট প্রতিষ্ঠানগুলোতে তো যে কোনো সরকারি থাকুক, আওয়ামী লীগে, তার আগে বিএনপি ছিল, তাদের পথ মানে কাছাকাছি আছেন বা তাদের মতো বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছর, তাতে কি কোনো ফল হয়েছে? না, বরাদ্দ কতটা পাচ্ছে? একটা বরাদ্দ, আপনি শিল্পকলা একাডেমি অনেক জায়গায় আছে, শিশু একাডেমি আছে, তাই না? সেখানে কি আপনার এই বরাদ্দটা পৌঁছচ্ছে? আমি একটা উদাহরণ বলি, বঙ্গবন্ধুর উপরে আমাদের বাচ্চাদের কোনো বই ছিল না। হাশিম খানের চেষ্টায় আমরা কয়েকজন মিলে একটা প্রকল্প শিশু একাডেমিতে দিয়েছিলাম যে 24টি বই বের করবো অন বঙ্গবন্ধু। অর্থ মন্ত্রণালয়ের সচিব কেটে দেন, মানে সচিব মানে ওখানকার একজন কেটে দেন, এটা কেন লাগবে, নানা কোয়ারিজ করতে করতে 1 বছর পরে যখন আমরা এটা পেলাম, তখন দাম কস্টিং বেড়ে গেছে, ওইটার জন্য আবার করতে হয়। আমরা 24টা বই বের করেছি এবং আমি বলবো বাংলাদেশে বঙ্গবন্ধুর উপরে এত বই, এত সুন্দর সমুদ্রিত একটা, আমি নিজে বঙ্গবন্ধু কোষ করেছি, এনসাইক্লোপিডিয়ার বঙ্গবন্ধু। তো এই যে ব্যাপারগুলি, এখন প্রতিটি ক্ষেত্রে তো আমাদেরকে খালি নিজে থেকে যেতে হবে, আমলাতন্ত্রের সঙ্গে ঝগড়া করতে হবে, এটা আমরা চাই না। আমরা এমন মন্ত্রী চাই যিনি মন্ত্রণালয়ের উপর তার আধিপত্য আছে। এখানে কিন্তু আমি যত কথাই বলেন, আমি দেখেছি পুরনো যারা রাজনীতিবিদ বা মন্ত্রী, তাদের মন্ত্রণালয়ে আমলারা যেভাবে বিহেভ করে, যারা অপেক্ষাকৃত নতুন বা তরুণ, তাদের মন্ত্রণালয়ে কিন্তু আমলারা সেভাবে ব্যবহার করে না। সুতরাং আমি উন্নয়ন চাই, কিন্তু অপরাজনীতি রোধে আমি মানসিক জগতে, ভাবনার জগতে আধিপত্য চাই। এই আধিপত্যটার মাধ্যম হবে সংস্কৃতি এবং শিক্ষা, যে কারণে আমি বললাম তাদেরকে
একসঙ্গে সমন্বিত একটা নীতি করতে হবে। 4 জন মিলিত একটা সমন্বিত করে একটা ক্যাবিনেটে করেন, আমার মনে হয় যে প্রধানমন্ত্রীটা বাধা দেবেন এমন তো আমরা ভাবি না, অর্থমন্ত্রী বাধা দেবেন তা তো ভাবি না, কিন্তু এটা করতে হবে তো। প্রত্যেকে সকালে 10টা 11টায় মিটিংয়ে যান, তারপরে মিটিং করতে থাকেন মন্ত্রণালয়ে। এটা ভাবারও তো বিষয় না। এই যে আমরা বলছি সেগুলি তো তারা গুরুত্ব পায় না। কিন্তু আপনার মাধ্যমে আমি বলছি, এটা প্রধান মাধ্যমে অর্থনৈতিক যে জিডিপি যে বৃদ্ধি পাচ্ছে আরও পাবে, এটা কিন্তু এখন যে মোশনটা শেখ হাসিনা করে দিয়েছেন এটা কিন্তু আর নামবে না, বাড়বে। এখন আমি মনে করি প্রধানমন্ত্রীর আরেকটি কাজ হবে প্যারালালি সমান্তরালে সংস্কৃতির জিডিপি বৃদ্ধি করা। সংস্কৃতির জিডিপি বৃদ্ধি করলে এই উন্নয়নের জিডিপি বেঁচে থাকবে। এটা না হলে কিন্তু উন্নয়নের এটা মডেল হয়ে যাবে সৌদি আরবিয়া বা কাতার, যেটা আমরা চাই। এবং এটা সম্ভবত শুধু মানে শিল্প সংস্কৃতি চর্চা না, মানে আমাদের মানসিকতা, মানবিক গুণাবলী, ব্যবহার, মানে সব দিকের উপরই এটা প্রভাব ফেলতে এবং এটা একটা সর্বগ্রাসী যদি করতে পারি, তাহলে যে স্পেসের কথা বললেন ওইটা নিয়ে কেউ ভাববে না। এখানে আমি মানে মানবিক দিকগুলো যেখানে আনছিলাম, সেখানে এটি আরেকটি প্রশ্ন আমাদের ঘুরে ফিরে এই বিষয়টা আসছে বিভিন্ন আলোচনায়, যে এক ধরনের একটা অসহিষ্ণুতা আমাদের রাজনৈতিক জীবনেও আমরা যেমন দেখছি, ব্যক্তি জীবনেও দেখছি, এবং যে কারণে ওই সমস্যাগুলো বা বিভেদগুলো সবসময় একটা সভ্য, আপনি অনেকবার সভ্য কথাটা ব্যবহার করলেন প্রথম ভাগে বিশেষ করে, সেভাবে আমরা করতে পারছি না সেটা সমাধানগুলো। এই দিকটাকে আপনি কিভাবে দেখেন? এক ধরনের ভায়োলেন্সের তো 71 থেকে সৃষ্টি হয়েছে। এটা তো বাঙালি 1000 বছর ইতিহাসে কিন্তু কখনো যুদ্ধে যায়নি। আপনি একটা জিনিস চিন্তা করবেন, একটা শান্ত পুকুরে একটা যদি ঢেউও ছুড়েন, ওই ঢেউটা কিন্তু থামতেও 5 মিনিট লাগবে। যে জাতি 1000 বছরে কখনো যুদ্ধে জড়ায়নি, 71-এ প্রথম তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে জড়িয়ে গেছে। এই যে কম্পনটা, এটা শেষ হতেও তো লেগে যাবে 1 শতাব্দী। আমরা অস্থির হয়ে যাচ্ছি, 71-এর পরে আবার একটা ভয়াবহ আর 75 গেছে, আবার 71-এর কাজ আসছে। সুতরাং 1 শতাব্দী লাগবে এই কম্পনটা থামতে। আপনার ইউরোপে 1000 বছর যুদ্ধ চলেছে, ফ্রান্সে আর ইংল্যান্ডের 100 বছর যুদ্ধ চলেছে, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এটা থেমেছে। সুতরাং আমি ইতিহাসের ছাত্র হিসেবে 50 বছর 20 বছর আমার কাছে খুব একটা মনে হয় না, যেখানে 500-1000 বছর নিয়ে ডিল করতে হয়, কিন্তু আমরা তো অসহিষ্ণু হয়ে যাচ্ছি। দ্বিতীয়, পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে স্বাধীনতা পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষে শক্তি বলা হচ্ছে। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে এক কথা বলি, দেখবেন পারসেপশনটা এমন ও আওয়ামী লীগ করে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে। আমি যদি ক্রিটিক্যাল হই, আমি মুক্তিযুদ্ধের পক্ষের। আমি যদি বিএনপি রাজনীতি, জামাতের রাজনীতি সাপোর্ট করি, তাহলে কিন্তু ওই লোকই বলবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধের বিপক্ষে। আমি যদি এটা গৌরবের, আমাদের বোঝাতে হবে এটা আত্মশ্লাঘের বিষয় না, এটা অগৌরবের, এটা পরাজিত রাজনীতি। পরাজিত রাজনীতি বিজয়ী দেশের রাজনীতি থাকতে পারে না, যে কারণে প্রতিরোধটা কিন্তু শুরু হয়েছে। এবং এটা অব্যাহত থাকলে এবং সংস্কৃতির যদি এভাবে আমরা বিকাশ করি, যেটাকে আমি বললাম যে 71-এর ভাবনার জগতে আধিপত্যবাদ, অবশ্যই বদলাতে হবে। 30 বছর আগে ভেবেছেন যে যুদ্ধাপরাধী বিচার হবে? তার মানে শেষ কথা যদি হয় যে সব পক্ষকেই মুক্তিযুদ্ধের শক্তি হতে হবে স্বাধীন বাংলাদেশ। আমার কথা হচ্ছে বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকবে যারা 71-এ বিশ্বাস করে, এক কথায়। যারা করে না তাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো অধিকার নেই কোনো কথা বলার। যদি করে সেটা প্রতিরোধ করা হচ্ছে, আমি মনে করি, একান্ত নাগরিক কর্তব্য। ডক্টর মুনতাসির মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতখানি সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ, থাকবেন আমাদের সঙ্গে।